যে সমস্ত জরিপে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয়, কিছুদিন আগে আমরা দেখলাম প্রথম আলো জরিপ, এবং তারপরেই প্রথম আলোর সম্পাদক মহোদয় গেলেন বিএনপির একটা অনুষ্ঠানে, গিয়ে দায়িত্ব নিয়ে বললেন বিএনপি ক্ষমতা আসবে। তার ওনার সে দায়িত্ব নিয়ে কথা বলা আর জরিপের যোগসূত্র একই ছিল বলে আমাদের কাছে মনে হয়। এটা আমরা বিচলিত নই, বাংলাদেশের মানুষের যে বাস্তবতা তার সাথে জরিপের কোনো সামঞ্জস্য নেই। হতে পারে কোনো একটা ফকে খুশি করার জন্য, কিংবা কারো দ্বারা অ্যাসাইনমেন্ট প্রাপ্ত জরিপটা করেছেন। এখন সার্ভের উপরে বর করে ইলেকশন হয় না। পুরো দেশ তখন বিএনপি ক্ষমতা চালাচ্ছে, এখন অঘোষিত ভাবে। তাদের ক্ষমতা প্রয়োজন কি? আবার সে প্রথম আলো 4 নম্বর কি 5 নম্বর পরিসংখ্যান নিয়েছে ছাত্র শিবিরকে, তারা 9% ভোট পাবে। তো সেই জায়গা তো প্রমাণিত হয়েছে যে তাদের জরিপটা উদ্দেশ্যমূলক ছিল। তাহলে আমরা মোটা থেকে আপনার বক্তব্যটা কি তাহলে আমরা এভাবে নিব যে এই জরিপটাকে আসলে আপনার উদ্দেশ্য প্রণোদিত মনে করছেন? আমরা ছিলাম 5ই আগস্টে, তো তার আগে 17 বছরের বিএনপির কথা বলছিলাম। তো যখন 50-50 ইয়েতে আমরা ঠিক ছিলাম, আমরা আওয়ামী লীগের সাথে এই অসম যুদ্ধে, তারপরে যখন শেখ হাসিনা পালালো, বাংলাদেশ আওয়ামী লীগ পালালো, তারপরে কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল যে বিএনপি সব দখল করে ফেলবে, হাট ঘাট, ওই কুলিরা দখল করবে, লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, বাস শ্রমিকরা বিএনপি দখল করবে বাস স্ট্যান্ড, আর মুক্তিযোদ্ধারা দখল করবে গিয়ে সংসদ। এই জাতীয় সমস্ত জিনিসগুলো ঘটে থাকে। কিন্তু বিএনপি নিজেকে সংযমের মধ্যে রেখে এই সমস্ত কোনো কিছু দিকে যায়নি, কারণ তারা জানে যে দেশ একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, কাজেই শান্তিটা বজায় রাখা দরকার। কিন্তু যখন এই জিনিসটা কয়েকটা দিন পার হলো, দেখা গেল যে এই জামাত এবং এনসিপি এই গঠন হওয়ার পরে খালি কর্নার করতে লাগলো, এলবো করতে লাগলো বিএনপিকে, যে সব দোষ বিএনপির, সব লুটপাট করছে বিএনপি, চাঁদাবাজি করছে বিএনপি, আর সবকিছু যে কোনো একটা জিনিস ঘটে সাথে সাথেই বিএনপির উপর অত্যাচার, বিএনপির উপরে আঙ্গুল হেলন করে। তো এই সমস্ত করতে করতে কয়েকটা দিন পার হলো। তো আমাদের পক্ষে যতই বলা হতো, কিন্তু বটবাহিত মিডিয়ার ওরা সবকিছুই তাদের মতন করে পোর্ট্রে করতো। তো এটাতে জামাত মানে পক্ক হয়ে গেছে। আমি খেলে অপেক্ষা করছিলাম যে কবে এটা হবে। আমি একটু অ্যাডভোকেট আতিকুর রহমানের সঙ্গে কথা বলবো, এবং আপনি কিন্তু শুরু থেকে আছেন শামসুল মিত্র, আপনি যদি চান এই আলাপের সাথে যুক্ত হতে পারেন। হ্যাঁ, অ্যাডভোকেট আতিকুর রহমান, শুরুতে আপনাদের দিক থেকে একটু মন্তব্যটা নিতেই চাই। মানে জামাতে ইসলামী নানাভাবে আসলে জোট সমঝোতা তৈরি করছে, আমরা দেখতে পেলাম। ইসলামী আন্দোলন আছে এখানে, আপনারা প্রথমে 6 দল একটা সমঝোতা হলো, তারপর সেটা 8 দলে পরিণত হলো, এখন সেটা 11 দলে পরিণত হলো। সমঝোতা হচ্ছে, বলা হচ্ছে এখানে আদর্শিক না আসন নিয়ে একটা সমঝোতা হচ্ছে। মানে এই সমঝোতা যখন হচ্ছে তখন আসলে জনমতে আপনাদের জনপ্রিয়তাটা আরও বেশি হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে 19%। আপনাদের আসলে কি মনে হচ্ছে, কোন কোন ফ্যাক্টরগুলো আসলে এখানে কাজ করছে? তার আগে বলবেন যে আসলে পরিসংখ্যানটা নিয়ে আপনাদের পর্যবেক্ষণটা কি, অ্যাডভোকেট আতিকুর রহমান। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা সালাম। দেখুন, জনমত আমরা অনেকগুলো পেয়েছি, সম্ভবত 74 নম্বর আমরা জরিপ পেলাম, এবং যে সংখ্যাটা এখানে এসেছে 20,000 সামথিং 300 আসনে, 20,495 একটা আসনে গড়ে 68 জনের ওনারা পরিসংখ্যান নিয়েছেন, জরিপ নিয়েছেন। যেখানে একটা আসনে 4 লাখ 5 লাখ, তার থেকেও 11-12 লাখ ভোটার আছে কোনো আসনে, গাজীপুর নারায়ণগঞ্জে, সেখানে একটা আসন থেকে 68 জনের স্যাম্পল কালেকশন করে 71%, 80% দিলে সমস্যা। আমি তো মনে করি এটা যোগে ভুল করেছেন। এটাকে 80% করলে আমরা আরো খুশি হতাম বেশি, আমরা আরো কাজ বৃদ্ধি করতে পারতাম। যে সমস্ত জরিপে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয়, কিছুদিন আগে আমরা দেখলাম প্রথম আলো জরিপ, এবং তারপরেই প্রথম আলোর সম্পাদক মহোদয় গেলেন বিএনপির একটা অনুষ্ঠানে, গিয়ে দায়িত্ব নিয়ে বললেন বিএনপি ক্ষমতা আসবে। তার ওনার সে দায়িত্ব নিয়ে কথা বলা আর জরিপের যোগসূত্র একই ছিল বলে আমাদের কাছে মনে হয়।
এটা আমরা বিচলিত নই। বাংলাদেশের মানুষের যে বাস্তবতা, তার সাথে এই জরিপের কোনো সামঞ্জস্য নেই। হতে পারে কোনো একটা ফকে খুশি করার জন্য, কিংবা কারো দ্বারা অ্যাসাইনমেন্ট প্রাপ্য এই জরিপটা করেছেন। বাংলাদেশে এমন কি ঘটনা ঘটেছে, আগে 3টা সার্ভেতে একরকম কাছাকাছি প্রতিবেদন আসলো, আর এখানে আসে জামাত ইসলামী তলানিতে বিএনপি আবারও উঠেছে। এমন কোনো বাংলাদেশের পরিবর্তন আসে নাই, বরং পরিবর্তনটা উল্টো হওয়ার কথা ছিল। সেই জায়গাতে এসে আমার কাছে মনে হচ্ছে এটা যারা করেছেন আপনি আসলে তাদেরকে আসলে আপনার আমাদেরও জায়গা থেকে খুব জানতে স্পষ্ট হবে করে বলছেন, তারা সেক্ষেত্রে এই একটা কাজটা বিষয়কে করছে। একটু যুক্ত করে দেবেন। 20 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এর মাঝখানে জামাত ইসলামী এমন কি কাজ করেছিল যাতে শতাংশটা আরেকটু বাড়তে পারতো? এখন সার্ভের উপরে ভর করে ইলেকশন হয় না। আচ্ছা। আমরা তো ইতিমধ্যে খেয়াল করেছি এবং বিভিন্ন জায়গা থেকে তথ্য আমরা পাচ্ছি যে নির্বাচনকে একপাক্ষিক করার জন্য আমলারা ষড়যন্ত্র করতেছেন। যদি 71% জরিপে বিএনপি বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এত ষড়যন্ত্র দরকারটা কি? আমার কাছে মনে হচ্ছে রেজাল্টটা উল্টো হওয়ার সম্ভাবনা আছে, এবং বিএনপির বাস্তবতা সারা দেশে যা চলছে এখন, মানুষের নীরব কান্না, তাদের পুরো দেশ তখন বিএনপি ক্ষমতা চালাচ্ছে এখন অঘোষিত ভাবে, তাদের ক্ষমতা প্রয়োজন কি আবার? তো যেখানে পুরো ক্ষমতাটা বিএনপির হাতে, সেখানে আরো বেশি সেখানে সমর্থন আসার কথা ছিল। তো আমরা মনে করি সার্ভে করতে পারেন, প্রত্যেক দলের নিজস্ব একটা জরিপ আমরাও করেছি। জামাত ইসলাম একাধিকবার আমরা জরিপ করেছি বিভিন্ন সংস্থাকে দিয়ে, সেই রিপোর্ট আমাদের কাছে আছে। সে আলোকে আমরা আমাদের দলের কর্মনীতি, কর্মপলিসি আমরা ঠিক করে যাচ্ছি। দেখুন, বাংলাদেশটা এরকম হয়ে গেছে, যখন ডাকসু নির্বাচন হলো, যে প্রথম আলো পত্রিকা জরিপে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, সেই প্রথম আলো 4 নম্বর কি 5 নম্বর পরিসংখ্যান নিয়েছে ছাত্র শিবিরকে, তারা 9% ভোট পাবে। তো সেই জায়গা তো প্রমাণিত হয়েছে যে তাদের জরিপটা উদ্দেশ্যমূলক ছিল। তাহলে আমরা মোটা থেকে আমরা মনে আপনার করি যা আপনার জরিপ এসেছে, হ্যাঁ, আপনার বক্তব্যটা কি তাহলে আমরা এভাবে নিব যে এই জরিপটাকে আসলে আপনার উদ্দেশ্য প্রণোদিত মনে করছেন? আমি ঠিক সেরকম বলবো না, কিন্তু একটা আসন থেকে 67-68 জন লোকের মতামত নিয়ে একটা দলকে 71% জরিপে জিতিয়ে দেওয়াটা, এটা আমার কাছে খুব যুক্তিপূর্ণ মনে হয় না। এটা অসামঞ্জস্যপূর্ণ এবং বাস্তবতা বহির্ভূতের সাথে বাস্তবতা কোনো মিল নাই। বরং জনগণ যারা এই সংস্থা জরিপ করেছেন তাদেরকে প্রশ্ন তুলবে। জি, আমার কাছে আরো কয়েকটা পয়েন্ট আছে, আমি আসবো তার আগে সবসময় আপনি শুনলেন, আপনি যদি মনে করেন অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে জানতে চাইতে পারেন। আমি আতিকুর রহমান সাহেব এবং উলফাত হাজি সাহেব দুজনের কাছে দুটো প্রশ্ন আছে। আগে আমরা অ্যাডভোকেট কাছে যাব। যে আতিক সাহেবের প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে আপনারা একাধিক জরিপ করেছেন, এই তথ্য আমরা যারা সাংবাদিক তাদের কাছে আছে, কিন্তু জরিপের ফলাফলগুলো কি প্রকাশ করেছেন? এখন এগুলো প্রত্যেকটা এখানে ইসলামী প্রত্যেক সংগঠনে তার জায়গা করে থাকে, এটা আমাদের ইন্টারনাল আমরা করি, কোথায় আমাদের দুর্বলতা আছে, কোথায় কি করতে হবে, এগুলো মিডিয়ার সামনে আমরা তো এটা আমরা দলগত জরিপ আমরা বিভিন্ন সংস্থা দিয়ে করে থাকি, সেখানে সেটা তো বাইরে ফোকাসের জন্য, এটা আমাদের সংগঠনের দিকগুলোকে কোথায় কোথায় আমাদের সেগুলো করার জন্য করি, এটা বাইরে বলার জন্য না। আমরা তারা পরিসংখ্যান নিয়ে চলছে, কোথায় আমাদের অবস্থা ভালো, কোথায় অবস্থা আমাদের খারাপ। কিন্তু এই যে একটা অসামঞ্জস্যপূর্ণ সার্ভে করা হলো, এটার সাথে আসলে কোনোটাই কোনো সার্ভে মিলবে না। এটা অনেকটা এক পেশে। এটা কি তাহলে না, এটা কি তাহলে না অ্যাডভোকেট সাহেব, আপনার যে জরিপগুলো দলের অভ্যন্তরীণ জরিপ, শুধুমাত্র দলের জন্য, এবং এটা আপনারা প্রকাশ করেননি কৌশলগত কারণে, কিন্তু অন্য দলগুলোর পজিশন সেই জরিপে কেমন এসছে? আপনি কি শুধুমাত্র আপনার কোনো আমি পার্সেন্টেজ বলার কথা বলছি না, আপনাদের জরিপগুলোতে গত 16 মাসে কেমন রিফ্লেকশন পেয়েছেন আর কি? না দেখুন, সেটা আমাদের দলের আভ্যন্তরীণ পদ্ধতি, এটা তো আমরা এখানে বলার প্রয়োজন নাই। কিন্তু আমরা যেটা বলেছি, আমাদের যে সার্ভেটা এসেছে সেটা যুক্তিপূর্ণ, সেখানে এইরকম মানে 71 আর 19 এরকম হওয়ার সম্ভাবনা নাই। সেখানে একটা প্রতিযোগী অবস্থান সেখানে আছে, সবাই কাছাকাছি অবস্থানে আছে, কোথাও বেশি কোথাও কম। 19 আর 71 এখানে দুটো ফ্যাক্টর ছিল, ওই জায়গা আমরা এখন নাই আসলে। অ্যাডভোকেট সম্পূর্ণ একটা উদ্দেশ্যপ্রণোদিত জরিপটা করা হয়েছে, মানে মানুষকে একটু ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য। এর সাথে বাস্তবতা কোনো শুরুতে আমি বলছিলাম যে আপনি মনে করেন কিনা উদ্দেশ্য প্রণোদিত, তখন বললেন না, বাট এখন আপনি পরিষ্কার করে বললেন যে আসলে উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে। দুটো বিষয় তো এখানে এসেছিল, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আপনি হ্যাঁ, না, এটা ওনার যে দলীয় পজিশন, সেই ব্যাপারটাই তো আমাদের জানা দরকার। এই ব্যাপারে কোনো মূল্যায়নের কোনো সুযোগ আমার নাই, এবং আমি মনে করি যে বিশ্লেষক হিসেবে সেটা
আমার মানে সেটা এরিয়া না আর কি জানার জন্য। তবে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কেন সেটা ওনারা প্রকাশ করেননি এবং ব্যাপারগুলো কোন পর্যায়ে আছে, ওনাদের একটা নিজস্ব মূল্যায়ন আছে আর কি। সেটা প্রকাশ হলে আরো ভালো হতো, কারণ কমিউনিস্ট পার্টিগুলো সাধারণত তাদের সবকিছু অপ্রকাশ্যে রাখে। ইভেন নেতারা মারা গেলেও দেখা যায় যে 1 বছর লাগে সেটা প্রকাশ করতে। তো এটা নির্বাচনী বিষয়গুলোতে আপনাদের অবজারভেশনগুলো জানালে ভালো হয়। আপনাদের দল না, যে কোনো দলই যদি কোনো অভ্যন্তরীণ জরিপ করে, স্টাডি করে, সেটা প্রকাশ করে। আমি একটু উলফাত সাহেবের কাছে একটা প্রশ্ন করি। আপনি বলছিলেন যে আপনাদের বিরোধী পক্ষ হাট মাঠ দখল ইত্যাদি নিয়ে কথা বলছিলেন। এই ব্যাপারগুলো আমরা বিভিন্ন কাগজে দেখেছি এবং এইসব নানা অভিযোগে 7,000-এর উপরে নেতাকর্মীকে বহিষ্কারও করা হয়েছিল। তো আপনি অনেক সিনিয়র একজন মানুষ এবং মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিন রাজনীতি করেছেন। এই যে আসার পরে বহিষ্কার করা, এটাকে অনেকেই প্রশংসা করেছে, কিন্তু এই ব্যাপারটা কি আপনার মনে হয় না যে জনমত ওঠানামার ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছে? অবশ্যই ভূমিকা রেখেছে এবং সামনের দিনেও রাখবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যখন আমি আমার বাড়ির থেকে 15 বছর বিতাড়িত থাকবো, তখন আমার পুকুরে এসে ওই ছাত্রলীগ আর যুবলীগের লোকেরা মাছ চাষ করবে। আমি যখন ফিরে আসবো আমার বাসায়, আমি যখন আমার পুকুরে আমি যখন জাল মারবো, তখন ওরাই বলবে যে আমি ডাকাতি করতে পারবো। হ্যাঁ, এরকম অনেক সিচুয়েশন ঘটেছে। এবং আরেকটা জিনিস আছে যে ধরেন বিএনপি করুক বা না করুক, হ্যাঁ, আমি ধরেন আমার অফিস, এবং যারা হকার রাস্তায় বসে সবাই চাঁদাবাজির চাঁদা দিয়ে ব্যবসা করে। তো 5 তারিখের কয়েকদিন পরই দেখা গেল লোকজন দৌড়ে আমার কাছে আসছে, বলছে যে দেখেন আমাদের এই আওয়ামী লীগ গেছে, এখন অন্যেরা আমাদেরকে চাঁদাবাজি করতে। তো যখন এক জায়গায় যখন পানি ঢালবেন আপনি নিচুর দিকে যাবেই, যখন আপনি পানি ঢালবেন তখন শুষ্ক বেঁধে ওখানে ঢুকে যাবেই। তো কিছু কিছু জায়গা আছে যেগুলো সরকার সঠিকভাবে অ্যাড্রেস করে নাই, তখন বিএনপি সরকার চালায়। এখনো বিএনপি উলফাত ভাই যেটা বলেছেন সেটা অত্যন্ত স্পষ্ট যে তিনি বলছেন যে আওয়ামী লীগের যারা ওনাদের বাড়িঘর দখল করেছিলেন তারা ফিরে এসে, তারা যেহেতু এক্সাইল ছিলেন অনেকে, তারা ফিরে এসে তাদের ব্যবসাগুলো বুঝে নিয়েছেন, সেই কারণে অনেকে এটা চাঁদাবাজি বলেছে এবং ইত্যাদি। এবং ওনাদের এটা একটা দলীয় অবস্থান, সে কারণে ওনারা বহিষ্কারও করেছেন। কিন্তু একটা প্রশ্ন ঘুরে ফিরে এসেছে, সেটি হচ্ছে যে আইনের কাছে অথবা পুলিশের কাছে, আদালতের কাছে এগুলো রেমেডি কত পার্সেন্ট চেয়েছে এবং কত পার্সেন্ট পেয়েছে অথবা কত পার্সেন্ট পায়নি, এবং যারা 7,000-এর মধ্যে কতজন ভিকটিম আর কতজন ভিকটিম না। আসলে রাজনৈতিক দলগুলোর স্টাডিগুলো, নিজস্ব স্টাডি এবং প্রকাশ্য স্টাডি আমাদের অনেক অভাব আছে বলে এই তথ্যগুলো সম্পর্কে আমরা অনেক সময় বুঝতে পারি। আমরা আসলে জরিপ নিয়ে আপাতত আলাপটা এখানে থামাই। আমরা একটু জোট নিয়ে সমঝোতা, আসন সমঝোতা যেটাকে বলা হচ্ছে, কেউ কেউ এটাকে জোট বলতে নারাজ, আসন সমঝোতা বা নির্বাচনকালীন সমঝোতার কথা বলছেন। আমরা সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং আমি দুঃখ প্রকাশ করছি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, একটু দেরিতে আপনার কাছে আসছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি বোধহয় বিদ্যুৎ বিভ্রাট আপনার ওখানে, তারপরেও আপনাকে আশা করি ঠিকঠাক শুনতে পাবো, দেখতেও পাবো। একটু বলবেন অধ্যক্ষ ফজলে বারী মাসুদ, আমরা দেখতে পেলাম যে শুরুতে জামাত ইসলামী আন্দোলন, আপনারা খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং নিজামী ইসলামী পার্টি, মোটামুটিভাবে এই দলগুলো একসাথে আপনারা হলেন। 6টি দল আমরা তখন দেখলাম। পরবর্তীতে জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি যোগ দিল, 8টা দল হলো। এরপর এনসিপি সহ আরও 2টো দল এলো, মোটামুটিভাবে এখন 11টা দলে পরিণত হলো এবং এই সমস্ত পরিস্থিতিতে আপনার নির্বাচনকালীন সময়টার জন্য এগিয়ে যাবেন। দুটো বিষয় আপনার কাছে একটু জানবো। প্রথমত, এনসিপির মতো একটা দল যারা আসলে নির্বাচনে আলাদা করে নিজেদের উপরে স্পটলাইট রেখেছেন, কারণ তারা আসলে সম্মুখ সারিতে ছিলেন, সবাই তাদেরকে চেনেন, এরকম একটা দল আপনাদের জোটের মধ্যে আসছে, সমঝোতার মধ্যে আসছে, শরিক হিসেবে আপনাদের সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা, আপনারা জানতেন কিনা যে তারা আসছে, এবং ঠিক এই মুহূর্তে আসলে সমঝোতাটা কোন পর্যায়ে আসছে? কারণ শোনা যাচ্ছিল জামাত ইসলামের সঙ্গে ইসলামী আন্দোলনের একটা ঠান্ডা যুদ্ধ, মনোমালিন্য কিছু একটা হচ্ছে, বলতে পারেন কিনা আসলে? অসংখ্য আপনাকে ধন্যবাদ, স্টুডিওতে যারা আছেন এবং যারা আমাদের সহ আলোচক রয়েছেন ধন্যবাদ। কিন্তু আমি দুঃখ প্রকাশ করছি, এতক্ষণ বিদ্যুৎ ছিল আমার এখানে, এই আমার আলোচনার সময় হ্যাঁ, কিন্তু আপনাকে কিন্তু আমরা স্পষ্ট দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি।
জি। আচ্ছা, যাই হোক, যতটুকু শোনা যায় যেটা বলছিলেন, হ্যাঁ। আসলে আগের প্রসঙ্গে না হয় আমি নাই গেলাম, ওটাতে হ্যাঁ। যেতে চেয়েছিলাম কিছু কথা, হ্যাঁ। যে আসলে বাংলাদেশের যে, আমি আগের পয়েন্টটি একটু বলে যাই এক লাইন, তাহলে বাংলাদেশের যে জরিপ, আসলে এটা জোয়ার ভাটার দেশ, তো তো এদেশের জরিপেরও জোয়ার ভাটা হয়, তো যে কারণে এটার উপর নির্ভর করার কোনো কারণ নেই, অতীতের ইতিহাস তাই বলে। কাজে এটার উপরে ভিত্তি করে যে আগামী দিনে কেউ ভোট দিবে বা কিছু, এটা ভিন্ন কথা। জি। আর এখানে যেহেতু দেখিয়েছে জামাত ইসলাম 21% বা 20%, জি। এটা শুধু জামাত ইসলাম একক দল হিসাবে হতে পারে, কিন্তু সম্মিলিত যে জোট, আমাদের জোট বা সমঝোতা, এই সকলের মিলে ভোটের পার্সেন্টেজ আশা করি অনেক বেশি হবে। জি। তো আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি একদম পরিষ্কার শুনতে পাচ্ছি, পরিষ্কার। জি। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আমি পরিষ্কার শুনতে জি, পাচ্ছি, জি। আমরা শুনতে পাচ্ছি। এরপরে যেটা আপনি বলেছেন যে, এরপরে যেটা প্রশ্ন করেছিলেন যে এনসিপি কে এখানে অন্তর্ভুক্তির ব্যাপারে আমাদের সাথে আলোচনা করা হয়েছে কিনা। হ্যাঁ। আসলে শুরু থেকেই তো আমরা একসাথেই ছিলাম, এনসিপি সহ। তাদের সাথে আমাদের বোঝাপড়া আগেও ভালো ছিল, এখনো ভালো আছে। তো আসলে যখন ঠিক লিয়াজোটা মানে আমাদের এখানে তারা সংযুক্ত হচ্ছে, ওই সময়টাতে আমাদের আসলে কথা ছিল যে, যে কোনো দলকে ইনক্লুড করতে হলে আমাদের সকল দলের শীর্ষ নেতৃবৃন্দ একত্রে বসে করবেন। এটা যে কোনো কারণেই হোক, যে আসলে সেটা হয়নি, এই না হওয়াতে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তবে এটা মেজর কিছু না, এটা আমাদের মধ্যে থেকে এটা আপাতত এখন দূর হয়ে গিয়েছে বলে আমরা মনে করি, এবং আশা করছি যে আমরা আমাদের যে সমঝোতার যে বিষয়টা আছে, আমরা 2-1 দিনের মধ্যেই আমাদের নির্বাচনী সমঝোতা করে আমরা চূড়ান্তভাবে ডিক্লেয়ার দিতে পারবো ইনশাআল্লাহ, আসন ভিত্তিক কোথায় কে প্রার্থী হবেন। আচ্ছা, 2-1 দিনের মধ্যে হয়তো সেই সমঝোতার ব্যাপারটাও তো স্পষ্ট হবে নাকি? জি, জি, ইনশাআল্লাহ আশা করছি 2-1 দিনের মধ্যে এটা আমরা পরিষ্কার করতে পারবো।